পারে এবং এইটিও যে স্ট্যাটিস্টিক্যাল প্রক্রিয়া ইনফারেন্স প্রক্রিয়ার মধ্যে অ্যাকোমোডেট হইতে পারে, এই ধারণাটা প্রথম এসছে থমাস বেইজের থিওরেমের মধ্য দিয়ে। এবং বেজ থিওরেম তোমরা পড়েছো, বেজ থিওরেম অলরেডি তোমরা স্টাডি করেছো। বেজ থিওরেম অ্যাপ্লাই করে আমরা পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন নির্ণয় করতে পারি। পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশনটা মূলত প্রায়র টাইমস লাইকলিহুড। লাইকলিহুড তোমরা জেনে গেছো। আর প্রায়র হচ্ছে আমাদের যে মডেল প্যারামিটার, এই মডেল প্যারামিটার থিটা এখন ফিক্সড কোনো কোয়ান্টিটি নয় রিয়েল লাইফ প্রবলেমে। এই সিচুয়েশনে একটা ডিস্ট্রিবিউশন ফলো করে, সেই ডিস্ট্রিবিউশনকে আমরা বলছি প্রায়র ডিস্ট্রিবিউশন। কার? মডেল প্যারামিটার থিটা। তো মডেল প্যারামিটার থিটার যদি প্রায়র ডিস্ট্রিবিউশনটা আমার জানা থাকে এবং একই সাথে লাইকলিহুড ফাংশনটা আমার নির্ণয় করতে পারবো, সুতরাং প্রায়র টাইমস লাইকলিহুড যদি আমি নির্ণয় করি, সেটি আমি পাবো পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন। অর্থাৎ আমার যে প্রায়র বিলিফ, সেই প্রায়র বিলিফকে প্রায়র টাইমস লাইকলিহুড করলে আমার পোস্টেরিয়র বিলিফে কনভার্ট করতে পারবো। তার মানে প্রবাবিলিটির আপডেট, এখানে প্রবাবিলিটির আপডেট থ্রো মডেল প্যারামিটার থিটা যে র্যান্ডমনেস আছে সেটা অ্যাকোমোডেট করার পর। তাহলে দুটো ইনফারেন্সের মধ্যে পার্থক্য কি দাঁড়াইলো? ক্লাসিক্যাল ইনফারেন্সের ক্ষেত্রে আমরা যেটা বলছি দুটো বিষয়, এক হলো মডেল প্যারামিটার থিটা ফিক্সড, এখানে ডেটাটা র্যান্ডম। বাট বেইসিয়ান ইনফারেন্সের ক্ষেত্রে ডেটা ফিক্সড, মডেল প্যারামিটার থিটা যেটি সেইটি র্যান্ডম। এবং মডেল প্যারামিটার থিটার যে র্যান্ডমনেস এখানে অ্যাকোমোডেট করে ফার্দার যে ইনফারেন্স কন্ডাক্ট করা হয়েছে সেটিকে আমরা বলছি মূলত বেইসিয়ান ইনফারেন্স। তো আজকে সেই বেইসিয়ান ইনফারেন্স নিয়ে আমরা স্টাডি করতে যাচ্ছি। তাহলে তোমরা কনভেনশনাল যে ইনফারেন্স, ক্লাসিক্যাল ইনফারেন্সের সাথে বেইসিয়ান ইনফারেন্সের পার্থক্যটা বুঝেছো কিনা? জি স্যার, বুঝেছি। হ্যাঁ, এই মূলত 3 নম্বর পয়েন্ট একটু দেখো যে বেইসিয়ান এস্টিমেশনে আমরা কি করি, মডেল প্যারামিটার থিটার যে র্যান্ডমনেস আছে সেটাকেই অ্যাকোমোডেট করি, মডেলের ইনফারেন্স প্রক্রিয়ার মধ্যে কি করি, ইনক্লুডেড করি ফার্দার ডিসিশন মেকিং এর জন্য। আর ক্লাসিক্যাল ইনফারেন্সের ক্ষেত্রে মডেল প্যারামিটার থিটা ফিক্সড, এইটা যদি রিয়েল লাইফ প্রবলেমে র্যান্ডমনেস থেকেও থাকে সেক্ষেত্রে যদি আমরা ক্লাসিক্যাল ইনফারেন্স ইউজ করি, ওই মডেল প্যারামিটার থিটার যে র্যান্ডমনেস সেটাকে ইগনোর করতে হয়। বাট বেইসিয়ান ইনফারেন্সের ক্ষেত্রে আমরা মডেল প্যারামিটার থিটার যে র্যান্ডমনেস সেটা ইগনোর না করে ইনফারেন্স প্রক্রিয়ার মধ্যে এই মডেল প্যারামিটার থিটার র্যান্ডমনেসটা অ্যাকোমোডেট করি, এবং এই জন্যই এই ইনফারেন্সটাকে বলা হচ্ছে বেইসিয়ান ইনফারেন্স। আর বেইসিয়ান ইনফারেন্সের দুটো পার্ট, একটা বেইসিয়ান এস্টিমেশন, বেইসিয়ান টেস্ট অফ হাইপোথিসিস। তাহলে এখন বেইসিয়ান এস্টিমেশনের ক্ষেত্রে আমরা আগে যে ডেনসিটি ফাংশন হ্যান্ডেল করছিলাম সেটি আর এখন সিম্পল ডেনসিটি ফাংশন থাকবে না। এই বেইসিয়ান এস্টিমেশনের ক্ষেত্রে তোমরা দেখেছো আমাদের মূলত এটার ডিস্ট্রিবিউশনটা এখন হবে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন। তাহলে বেজ থিওরেমটা আমরা একটু দেখে আসি। এই বেজ থিওরেম দেখো, এই বেজ থিওরেমটা অলরেডি তোমরা স্টেটমেন্ট প্রমাণ সহ পড়েছো, স্টাডি করেছো। দেখো তো চিনতে পারো কিনা। যেখানে থিটাকে কি বলা হচ্ছে, মডেল প্যারামিটার, আর এক্স হচ্ছে অবজার্ভ ডেটা। যদি থিটা মডেল প্যারামিটার এবং এক্স যদি অবজার্ভ ডেটা হয়, দেন বেজ থিওরেম হলো এই যে পোস্টেরিয়র যে বিলিফ, পোস্টেরিয়র বিলিফটা হলো এই হলো প্রায়র ডিস্ট্রিবিউশন, আর এই হচ্ছে লাইকলিহুড, প্রায়র টাইমস লাইকলিহুড। অর্থাৎ কন্ডিশনাল প্রবাবিলিটির যে রুল, সেই কন্ডিশনাল প্রবাবিলিটির রুল অ্যাপ্লাই করে তোমরা এই থিওরেমটা অলরেডি প্রমাণ করেছো। কি আমার যে থিওরেমটা দেখাচ্ছি, দেখো এই থিওরেমটা স্টাডি করেছো কিনা তোমরা? বেস থিওরেমের জি স্টেটমেন্ট স্যার, প্রুফ বুঝেছি। সহ প্রবাবিলিটিতে স্টাডি করেছো তোমরা। এইখানে প্রবাবিলিটি অফ থিটা গিভেন এক্স, এটাকে আমরা বলছি পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন। কার ডিস্ট্রিবিউশন? পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন থিটা। থিটার যেহেতু ডিস্ট্রিবিউশনের কথা বলছি, তাহলে থিটা ডিস্ট্রিবিউশন কখন আসবে? ডিস্ট্রিবিউশন তখনই আসবে যদি র্যান্ডম ভেরিয়েবল হয়। আমরা যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন স্টাডি করেছি আগে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, অর্ডার স্ট্যাটিস্টিক্সের যে ডিস্ট্রিবিউশন, সবগুলোই হলো র্যান্ডম ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন স্টাডি করেছি। কোনটা
সরাসরি র্যান্ডম ভেরিয়েবল ছিল, আর স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে র্যান্ডম ভেরিয়েবল গুলো ছিল আমাদের স্ট্যাটিস্টিক। বাট ডিস্ট্রিবিউশন যেহেতু সবগুলোই র্যান্ডম ভেরিয়েবল, হয় ডিসক্রিট অথবা কন্টিনিউয়াস অথবা মিক্স, যে কোনো একটা মোডে ছিল। আর প্রবাবিলিটি অফ এক্স গিভেন থিটা, এটাকে আমরা বলছি লাইকলিহুড ফাংশন। পি থিটা যেটা, এটা হলো প্রায়োর ডিস্ট্রিবিউশন। আর পি অফ এক্স যেটি আমাদের, সেটা হলো আমাদের মার্জিনাল লাইকলিহুড। এই মার্জিনাল লাইকলিহুডটা আমরা কোথা থেকে নির্ণয় করতে পারি? এই যে উপরের যে পার্টটা আছে, এই উপরের পার্টটা যদি আমরা ইন্টিগ্রেশন করি, দেন আমরা এই মার্জিনাল লাইকলিহুডটা নির্ণয় করতে পারি। তাহলে আমাদের এস্টিমেশন প্রসেসটা কেমন হবে, আমার স্টেপ গুলো কি হবে? স্টেপ গুলোর মধ্যে যেটা থাকবে, যে মডেল প্যারামিটার থিটা যেহেতু র্যান্ডম বেসিয়ান ইনফারেন্সের ক্ষেত্রে, ইনিশিয়ালি এই মডেল প্যারামিটার থিটার একটা ডিস্ট্রিবিউশন বলা থাকবে, যে ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলছি প্রায়োর ডিস্ট্রিবিউশন অফ মডেল প্যারামিটার থিটা। আমাদের হাতে যেহেতু ডেটা থাকবে, আমরা সেই ডেটা থেকে লাইকলিহুডটা নির্ণয় করতে পারবো, এবং বেস থিওরামের অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে আমরা যে পোস্টেরিয়র ফাংশন, সেই পোস্টেরিয়র ফাংশনটাও নির্ণয় করতে পারবো। এখন এই পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশনটা আমরা যখন পেয়ে যাব, পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশনটা পেয়ে গেলে আমরা পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশনও কিন্তু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশন যখন পেয়ে যাব, তখন এটা একটা মডেল হবে, পোস্টেরিয়র মডেল। এই পোস্টেরিয়র মডেলের যে মডেল প্যারামিটার আছে, সেটার জন্য আমরা পয়েন্ট এস্টিমেট নির্ণয় করতে পারবো। একই সাথে আমরা ইন্টারভাল এস্টিমেশন যেটা, সেটাও করতে পারবো। এই বেজিয়ান ইনফারেন্সের ক্ষেত্রে ইন্টারভাল এস্টিমেশন বলতে আসলে ক্রেডিবল ইন্টারভালস বোঝায়। তাহলে আমরা ক্লাসিক্যাল ইনফারেন্সের ক্ষেত্রে যেমনটি শিখেছিলাম, যে মডেল প্যারামিটার থিটা যদি বলি, থিটার যে ইন্টারভাল, এটাকে আমরা বলেছিলাম কনফিডেন্স ইন্টারভাল, যেটা থার্ড ইয়ারে তোমরা শিখেছো। আর বেসিয়ান ইনফারেন্সের ক্ষেত্রে মডেল প্যারামিটারের যে ইন্টারভাল, কোন মডেল প্যারামিটার, পোস্টেরিয়র মডেল, অর্থাৎ পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশনের যে মডেল, ওই মডেলের যে প্যারামিটার, এই প্যারামিটারের জন্য যে কনফিডেন্স, যে ইন্টারভালটা ফিট করবো, সেটাকে আর এখন ক্লাসিক্যালের মতো কনফিডেন্স ইন্টারভাল বলবো না, এটাকে আমরা বলবো ক্রেডিবল ইন্টারভালস। ক্লাসিক্যাল ইনফারেন্সের ক্ষেত্রে হবে কনফিডেন্স ইন্টারভাল, এবং বেসিয়ানের ক্ষেত্রে এই ইন্টারভালসটার নাম হচ্ছে ক্রেডিবল ইন্টারভালস। এখন আসো আমরা এই প্রায়োর ডিস্ট্রিবিউশন আর পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন যদি আরেকটু টু দা পয়েন্টে বলতে চাই। আমাদের যে মডেল প্যারামিটার, সেই মডেল প্যারামিটার থিটার যে ডিস্ট্রিবিউশন শুরুতেই জানা থাকবে, সেটাকে আমরা বলছি প্রায়োর ডিস্ট্রিবিউশন অফ মডেল প্যারামিটার থিটা। আর বেস থিওরেমের মাধ্যমে আমরা যে ডিস্ট্রিবিউশন নির্ণয় করছি, এইটাই হলো মডেল প্যারামিটার থিটার পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন। তাহলে এই হলো মডেল প্যারামিটার থিটার প্রায়োর ডিস্ট্রিবিউশন। আর বেস থিওরেম অ্যাপ্লাই করে আমরা এই থ্রু প্রায়োর ডিস্ট্রিবিউশন এবং লাইকলিহুড আমরা কি নির্ণয় করতে পারি? পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন অফ থিটা। সুতরাং থিটার প্রায়োর থাকবে, আর আমরা লাইকলিহুড তো ডেটা থেকে পেয়ে যাব, সেইখান থেকে পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন অফ থিটা নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের এই যে লাইকলিহুড তো তোমরা বারংবার নির্ণয় করেছো, যে আমাদের এক্স এখানে র্যান্ডম স্যাম্পল, সুতরাং এটা প্রোডাক্ট হবে i = 1 to n, প্রোডাক্ট হবে কার? আমাদের যে ডেনসিটি ফাংশন, সেটা। এইখানে আমরা দুই ধরনের ডিস্ট্রিবিউশন শিখলাম, একটা হলো প্রায়োর ডিস্ট্রিবিউশন অফ থিটা, আর একটা হলো পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন অফ থিটা। কোন ডিস্ট্রিবিউশনের প্রায়োর ডিস্ট্রিবিউশন অফ থিটা এবং পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন অফ থিটা যদি একই হয়, তাহলে ওই প্রায়োরকে আমরা বলি কনজুগেট প্রায়োর। ধরো আমার প্রায়োর ডিস্ট্রিবিউশন থিটা হলো বিটা ডিস্ট্রিবিউশন, মডেল প্যারামিটার থিটার যে প্রায়োর ডিস্ট্রিবিউশন সেটা বিটা। আবার আমরা লাইকলিহুড এবং প্রায়োর ডিস্ট্রিবিউশন এই দুটোর গুণ করার পর যে প্রপোর্শনাল ডিস্ট্রিবিউশন পেলাম, সেটাও যদি বিটা হয়, দেন আমরা বলতে পারি এই বিটাটা হলো কনজুগেট প্রায়োর। আমরা দুটো এক্সাম্পল দেবো, তাহলেই তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তার আগে আমরা যে পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন পাচ্ছি, পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন থেকে কিভাবে পোস্টেরিয়র বেজ এস্টিমেটরটা নির্ণয় করতে হয় সেটা দেখবো।
এই পোস্টেরিয়র বেজ এস্টিমেটরটা মূলত পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশনের মিন। আমরা যে পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশনটা বের করলাম এটা পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন থিটা। এই পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন অফ থিটার যে এভারেজ ভ্যালু সেটাকে আমরা বলছি পোস্টেরিয়র বেজ এস্টিমেটর। পোস্টেরিয়র বেজ এস্টিমেটর হলো কি পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশনের যে মিন সেটা। এই মিনের ক্ষেত্রে আমার যেহেতু থিটা এখন র্যান্ডম ভেরিয়েবল, এই টাউ থিটা ইজ ইকুয়াল টু থিটা, অথবা র্যান্ডম ভেরিয়েবলটা থিটা, থিটা স্কোয়ার, 1 মাইনাস থিটা, থিটা ইন্টু 1 মাইনাস থিটা বিভিন্ন ফর্মে থাকতে পারে। সেই র্যান্ডম ভেরিয়েবলের যে প্রত্যাশিত মান থ্রু পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন সেটাকে আমরা বলছি পোস্টেরিয়র বেজ এস্টিমেটর। আমরা এতক্ষণ যেটা স্টাডি করেছি যদি দুটো এক্সাম্পল আমরা দেই আমার মনে হয় বিষয়টি তোমাদের কাছে বোধগম্য হবে। প্রথম যে এক্সাম্পলটা আমরা এখানে এক্সপ্লেন করব এই এক্সাম্পলটা একটু দেখো। তোমরা আগে এক্সাম্পলটা একটু পড়ো। এই ডিস্ট্রিবিউশনে যেটা বলছে, এই এক্সাম্পলে যেটা বলছে সেটা হলো যে আমাদের হাতে একটা র্যান্ডম স্যাম্পল আছে যেটা ড্র করা হয়েছে বার্নৌলি ডিস্ট্রিবিউশন থেকে। এই স্যাম্পলটা ড্র করা হয়েছে বার্নৌলি ডিস্ট্রিবিউশন থেকে। আমাদেরকে পোস্টেরিয়র বেজ এস্টিমেটর নির্ণয় করতে হবে। পোস্টেরিয়র বেজ এস্টিমেটর আমরা একটু আগেই দেখেছি মিন অফ দ্য পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন। পোস্টেরিয়র বেজ এস্টিমেটর অর্থ হলো আমার মিন অফ দ্য পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন নির্ণয় করতে হবে। তো পোস্টেরিয়র বেজ এস্টিমেটরটা কার জন্য নির্ণয় করতে হবে? টাউ থিটা ইজ ইকুয়াল টু থিটা। এই যে এখানে টাউ থিটা আছে, বলছে পোস্টেরিয়র বেজ এস্টিমেটরটা নির্ণয় করতে হবে থিটার জন্য। আর পরবর্তী প্রবলেমে বলছে এটা থিটা ইনটু 1 মাইনাস থিটার জন্য এই পোস্টেরিয়র বেজ এস্টিমেটরটা নির্ণয় করতে হবে, যেখানে এই মডেল প্যারামিটার থিটার প্রায়র ডিস্ট্রিবিউশনটা বলা হচ্ছে ইউনিফর্ম। তাহলে প্রবলেমটা বুঝেছো কিনা? যে আমাদের যে র্যান্ডম স্যাম্পল ড্র করছি সেই র্যান্ডম স্যাম্পলটা ড্র করছি বার্নৌলি ডিস্ট্রিবিউশন থেকে, এবং আমাদেরকে এখন পোস্টেরিয়র বেজ এস্টিমেটর নির্ণয় করতে হবে। তার মানে পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশনের মিন নির্ণয় করতে হবে, যেখানে র্যান্ডম ভেরিয়েবল টাউ থিটা ইজ ইকুয়াল টু থিটা এবং পরবর্তী র্যান্ডম ভেরিয়েবল আরেকটা কনসিডার করেছে থিটা ইনটু 1 মাইনাস থিটা। এখানে দুটো প্রবলেম, দুটোর জন্য দুটো মিন আমাদের নির্ণয় করতে হবে, যেখানে থিটার প্রায়র ডিস্ট্রিবিউশনটা আবার বলে দিয়েছে ইউনিফর্ম। তাহলে এই কাজ করার জন্য যেহেতু আমাদের পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশনের মিন নির্ণয় করতে হবে, একবার র্যান্ডম ভেরিয়েবল থিটা ধরে আর আরেকবার থিটা ইনটু 1 মাইনাস থিটা ধরে, তাহলে আমাদের প্রথম কাজটা কি হবে? আমাদের প্রথম কাজ হবে পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশনটা নির্ণয় করা। আমরা যদি পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন নির্ণয় করতে পারি দেন ওই ডিস্ট্রিবিউশনের জন্য মিনটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। এখন আসো আমরা এক্সাম্পলটা দেখি। তাহলে আমরা যদি সলভ করতে চাই টাউ থিটার জন্য পোস্টেরিয়র বেজ এস্টিমেটর যেটি সেটা হলো পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশনের মিন। এই হচ্ছে আমাদের ফর্মুলা 2.16। এই হলো আমার পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন অফ পোস্টেরিয়র বেজ এস্টিমেটর, অর্থাৎ পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশনের যে মিনের ফর্মুলা এইটা আমরা লিখলাম। এখন এই ফর্মুলা পরবর্তীতে অ্যাপ্লাই করার জন্য আমরা একবার টাউ থিটা ইজ ইকুয়াল টু থিটা সেট করব, আর দ্বিতীয়ত টাউ থিটা ইজ ইকুয়াল টু আমরা থিটা ইনটু 1 মাইনাস থিটা সেট করব। আর এখানে আমার পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন আছে, এই পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশনটা আমার নির্ণয় করতে হবে। পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন নির্ণয় করার জন্য যে ফর্মুলা, এই যে বেজ রুল অ্যাপ্লাই করে সেই ফর্মুলা আমরা অলরেডি দেখেছি। এটা হলো 2.17 এর যে ফর্মুলা, এইটা আমার মূলত নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করতে গেলে কি করতে হবে? আমার লাইকলিহুড ফাংশন আর প্রায়র ডিস্ট্রিবিউশন এই দুটো গুণ করতে হবে। প্রায়র ডিস্ট্রিবিউশন তো ইউনিফর্ম, তার মানে জি থিটা ইজ ইকুয়াল টু 1। আমার শুধু লাইকলিহুডটা বের করলেই চলবে। উপরে শুধু লাইকলিহুড থাকবে আর নিচে ওভার দা সাপোর্ট লাইকলিহুডের যে ইন্টিগ্রেশন সেটা, মানে মার্জিনাল। উপরে হচ্ছে শুধু লাইকলিহুড আর নিচে হচ্ছে লাইকলিহুডের মার্জিনাল। এই দুটো নির্ণয় করলে আমরা পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন পেয়ে যাবো। তাহলে পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন নির্ণয় করার জন্য উপরের যে টার্মটা আছে লাইকলিহুডের সাথে প্রায়রের যে গুণফল সেটা আমরা নির্ণয় করব। এইটা হলো আমার লাইকলিহুড আর তার সাথে প্রায়র তো 1, আর এই ডিস্ট্রিবিউশনটা হলো আমার বার্নৌলি ডিস্ট্রিবিউশন লিখে দিলাম, আর এটা হলো 1 to n পর্যন্ত। এখন এটা আমরা কি করব? গুণ করব। গুণ করলে থিটার উপরে যেহেতু xi পাওয়ার আকারে আছে, এটা যদি n টাইমস গুণ করি তাহলে থিটা টু দি পাওয়ার x1 ইনটু থিটা টু দি পাওয়ার x2 এভাবে n পর্যন্ত যদি গুণ করি, আলটিমেট
পাওয়ারটা কি হবে, যোগ হবে, সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারটা যোগ হবে। একইভাবে 1 মাইনাস থিটা, এটাও যদি n টাইমস গুণ করি, এই 1 এর এখানে আমরা যেহেতু যোগ করবো পাওয়ার গুলো সব, এই জন্য n সংখ্যক 1 যোগ হয়ে n হবে, আর মাইনাস xi এখানে n সংখ্যক, সেটা হবে সাম অফ xi। তোমরা এখন এইটা বুঝেছো কিনা? জি স্যার। এই এই ইকুয়েশনটাকে আমরা সিম্পলিফাই করার জন্য সাম অফ এক্স কে আমরা বলছি ইউ। তো সাম অফ এক্স কে ইউ দিয়ে আমরা লিখে ফাইনালি আমার যে লাইকলিহুড আর প্রায়রের যে গুণফল সেটা আমরা পেয়ে গেলাম। এখন কি করতে হবে, ওভার দা সাপোর্ট এটা ইন্টিগ্রেশন করতে হবে। ওভার দা সাপোর্ট ইন্টিগ্রেশন করার জন্য আমরা এই যে এটা কনসিডার করলাম, ওভার দা সাপোর্ট ইন্টিগ্রেশন। আমার এইটুকুর মান তো অলরেডি এটা পেয়ে গেছি। তো এইটা যেহেতু পেয়ে গেছি, এটা দেখো, এটা বিটা ডিস্ট্রিবিউশন, বিটা ফার্স্ট কাইন্ড যে ডিস্ট্রিবিউশন আছে সেই ডিস্ট্রিবিউশনের শুধুমাত্র বিটা ফাংশন বাদ দিয়ে পরের অংশটা লেখা আছে। আমরা জানি ওভার দা সাপোর্ট যে কোনো প্রবাবিলিটি ডেনসিটির যে মান এরিয়া সেটা হয় 1। তাহলে এইটা 1 হইতো যদি এটার সাথে একটা বিটা ফাংশন নিচে থাকতো, 1 বাই বিটা, এই ফাংশনটা যদি নিচে থাকতো, দেন এই ইন্টিগ্রেশনটার মান 1 হইতো। তাহলে আলটিমেট এই ইন্টিগ্রেশন টুক সমান কত হবে, যেহেতু এটা নিচে ছিল, এই ইন্টিগ্রেশন সমান আমার যে নিচের কোফিসিয়েন্টটা বিটা ফাংশনটা সেটা রাইট সাইডে চলে যাবে, অর্থাৎ এই ইন্টিগ্রেশনের মান হলো এইটা। আমরা কি বুঝতে পেরেছি? জি বোঝা গেছে? জি স্যার, বোঝা বুঝতে গেছে না? পেরেছি। বিটা বিটা ডিস্ট্রিবিউশন থেকে দেখাবো কোনটা। এই যে আমার বিটা ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছ, जी सर। এই বিটার ডেনসিটি হলো এটা। ওভার দা সাপোর্ট যদি এটা ইন্টিগ্রেশন করি, ওভার দা সাপোর্ট এটা ইন্টিগ্রেশন করলে 1 হবে। তাহলে আমরা এই ওভার দা সাপোর্ট ইন্টিগ্রেশন আমরা উপরের অংশটা রাখবো, আর নিচের অংশটা ডান সাইডে শিফট করে দেবো। তাহলে ওভার দা সাপোর্ট যদি এই টার্মে ইন্টিগ্রেশন করি, আমরা আলটিমেট পাবো এই বিটা ফাংশনের যে অংশটা। আমরা সেটাই বললাম আর কি এখানে। তাহলে আমার এইখান থেকে আমরা এই কনস্ট্যান্টটা নরমালাইজেশনের মধ্য দিয়ে আমরা বিটার এই ফাংশনটা এই ইন্টিগ্রেশনের মান হিসাবে নির্ণয় করতে পারি। নিচের অংশ আমরা পেয়ে গেলাম, উপরের অংশ তো আগেই এই যে এখানে পেয়েছি, উপরের অংশটাও পেয়েছি, নিচের অংশটাও পেয়েছি। এখন যদি উপরের অংশটা উপরে, নিচের অংশটা নিচে সেট করে দেই, এখন দেখো এইটা মূলত আমরা কোন ডিস্ট্রিবিউশন পাইলাম, বিটা ডিস্ট্রিবিউশন। আমার প্রায়র ডিস্ট্রিবিউশন যেটা ছিল ইউনিফর্ম, আর পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন যেটা আমরা পাইলাম সেটা হলো বিটা ডিস্ট্রিবিউশন। তার মানে প্রায়র আর পোস্টেরিয়র সেম নয়, তার মানে এটা কনজুগেট প্রায়র নয়। এখন পোস্টেরিয়র বেজ এস্টিমেটর অফ থিটা, এটা যদি আমার নির্ণয় করতে হয়, ওই যে 2.16 যে যে ফর্মুলাটা আমরা অলরেডি লিখেছি, এক্সপেকটেশন অফ থিটা গিভেন এক্স, তার মানে টাউ থিটা ইজ ইকুয়াল টু থিটা এফ অফ থিটা গিভেন এক্স ডি থিটা। তো থিটা এখানে আছে, আর এই যে পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশনের যে মডেলটা আমরা পাইলাম সেই মডেলটা এখানে সেট করে দিলাম ডি থিটা। এখন জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনের জন্য এখানে থিটা আছে, এখানে একটা থিটা এক্সট্রা, তো এটার পাওয়ার এখানে বাড়াই দাও। তাহলে কি হয়, থিটা টু দি পাওয়ার ইউ প্লাস 1। যেহেতু এই থিটা বাদ দিয়ে এইটুকু ছিল বিটা ডিস্ট্রিবিউশন, এখন নতুন করে থিটাটা যেহেতু এই পাওয়ারের সাথে এক যোগ হচ্ছে, তার মানে এই যে বিটা ফাংশনের যে কোফিসিয়েন্ট, এখন আর এই কোফিসিয়েন্টটা এটার জন্য প্রযোজ্য হবে না। তাহলে এটা আমরা বাইরে দিয়ে দিলাম। এগেন এই ইন্টিগ্রেশনের জন্য এর যে নর্মালাইজেশন বিটা ফাংশন, সেই বিটা ফাংশনটা আমরা লিখে দিলাম। এইটা ছিল কত, ইউ প্লাস 1, যেখানে এখানে ইউটা ছিল থিটার উপরে শুধু ইউ ছিল, এই জন্য আমরা ইউ প্লাস 1 লিখছিলাম। আর এখন থিটা যেহেতু আরেকটা বেড়ে গেল, তার মানে এটা হবে ইউ প্লাস 2। আলটিমেট নিচে যেটা উপরেরটার সাথে জাস্ট এখানে ইউ প্লাস 2, আর সব অ্যাজ ইট ইজ সেম। বিটাটাকে আমরা গামা ফাংশনে ভাঙলাম, এই বিটা ফাংশনের মানটাকে আমরা গামা ফাংশনে ভাঙলাম, নিচেরটাও গামা ফাংশনে ভাঙলাম। গামা ফাংশনে ভেঙে এখন এই উপর নিচ ক্যান্সেল আউট করলে আমাদের যে টার্মগুলো অবশিষ্ট থাকলো, সেই টার্মগুলো থেকে আমরা যদি ফার্দার এই যে ক্যান্সেল আউট করে দেই, দেখো মোটামুটি এগুলো সব ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকছে শুধু ইউ প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 2। ইউ বলতে তো সাম অফ এক্স আই আমরা আগেই যেটা ধরে নিয়েছি, সেই সাম অফ এক্স আই প্লাস 1 বাই এন প্লাস 2। তাহলে আমরা যে
পোস্টেরিয়র বেজ এস্টিমেটর অফ থিটা নির্ণয় করলাম, সেটা কত পেলাম? এই যে এটা পেলাম। একইভাবে টাউ থিটার জায়গায় আমরা থিটা সেট করছিলাম, এখন থিটার জায়গায় আমরা কি বসাবো? থিটা ইন্টু 1 - থিটা, সেটা সেট করবো। থিটা ইন্টু 1 - থিটা যদি সেট করো, তাহলে একই সাথে থিটার পাওয়ারও চেঞ্জ হচ্ছে, 1 - থিটার পাওয়ারও চেঞ্জ হচ্ছে। তার মানে আগের যে কোফিসিয়েন্টটা বামে থাকলো, আর একইভাবে নর্মালাইজ করে যে বিটা ফাংশনের কোফিসিয়েন্ট সেটাকে আমরা উপরে লিখে দিলাম। একইভাবে আমরা বিটার থেকে গামাতে গেলাম, দিয়ে ক্যান্সেল আউট করে যে টার্মটা আমাদের থাকলো, এইটাই হলো সেকেন্ড যে থিটা ইন্টু 1 - থিটা, তার পোস্টেরিয়র বেজ এস্টিমেটর। এখন বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে কিনা? যদি পরিষ্কার হয়ে থাকে ভালো, আর না হয়ে থাকলে আমাকে বলো যে কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে, আমরা সেই জায়গায় গিয়ে একটু রিভিউ করে আসি। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। পরিষ্কার তো? যদি পরিষ্কার হয়ে থাকে আমি নেক্সট এক্সাম্পলে যাব। আমরা আরেকটা প্রবলেম দেখবো। জাস্ট আমরা পোস্টেরিয়র বেজ এস্টিমেটর পর্যন্তই তোমাদেরকে রাখবো, এরপরে আমরা আর এটা নিয়ে ডিটেইল স্টাডি করব না। এটা ডিটেইল স্টাডি আরো কিছুটা আছে, সেটা আমরা ফোর্থ ইয়ারের কোর্সে যদি সুযোগ হয় সেখানে দেখবো। আদারওয়াইজ তোমাদের যে শিক্ষক পড়াবেন তিনি দেখবেন। আমরা একই ডিস্ট্রিবিউশন রাখছি। আমরা বলছি যে ওই বার্নৌলি ডিস্ট্রিবিউশন থেকে আমরা র্যান্ডম স্যাম্পল ড্র করছি, এবং আমাদের পোস্টেরিয়র বেজ এস্টিমেটর নির্ণয় করতে হবে ওই থিটার জন্য আর থিটা ইন্টু 1 - থিটার জন্য। বাট আমাদের আগে প্রায়র ডিস্ট্রিবিউশন ছিল ইউনিফর্ম, আমরা এখন প্রায়র ডিস্ট্রিবিউশন বলছি বিটা। এই প্রবলেমে আগের প্রবলেমের থেকে ডিফারেন্সটা হলো আমরা প্রায়রের যে ডিস্ট্রিবিউশন আগে ইউনিফর্ম বলছিলাম, এখন বলছি বিটা ডিস্ট্রিবিউশন। তাহলে একইভাবে যদি পোস্টেরিয়র বেজ এস্টিমেটর নির্ণয় করতে হয়, এইটা আমার ফর্মুলা, আর এখানে পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন নির্ণয় করতে হবে, এই হলো পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশনের ফর্মুলা। আমরা কি করব? এখান থেকে উপরের লাইকলিহুডটা একইভাবে নির্ণয় করব। আগে এটা ইউনিফর্ম ছিল দেখে 1 হয়েছিল, লাইকলিহুড ফাংশনটা থেকে গিয়েছিল, এখন কিন্তু এটা বিটা ফাংশন। সুতরাং এটা আগে মাল্টিপ্লাই করে নাও, মাল্টিপ্লাই করে নিয়ে এটার সাথে যদি মাল্টিপ্লাই করো, এই কোফিসিয়েন্টটা বামে চলে আসলো। আর এখানে দেখো জাস্ট থিটা টু দি পাওয়ার সাম অফ এক্স আই, এখানেও থিটা টু দি পাওয়ার a - 1, তার মানে এই টার্মটা এই সাম অফ এক্স আই এর সাথে যুক্ত হবে। 1 - থিটার ক্ষেত্রেও একইভাবে পাওয়ারের সাথে এইখানকার যে টার্মটা আছে সেটা যুক্ত হবে। যুক্ত হলে এগেন দেখো আমরা যা পাচ্ছি এখান থেকে, যা পেয়েছি, এখন ওভার দা সাপোর্ট কি করব? এটার ইন্টিগ্রেশন করব। ওভার দা সাপোর্ট আমরা ফাইনালি কি লিখলাম? ফাইনালি এই যে সাম অফ এক্স আই, সাম অফ এক্স আই কে আমরা ধরলাম ইউ, ইউ ধরে আমরা আরো সিম্পলিফাই করলাম, যেখানে বলছি ইউ সমান সাম অফ এক্স আই। ওভার দা সাপোর্ট যখন ইন্টিগ্রেশন করছি, এই যে এইখান থেকে আমাদের যে কোফিসিয়েন্ট আছে সেটা থাকলো, আর এই ইন্টিগ্রেশনের যে কারেসপন্ডিং কোফিসিয়েন্ট আমরা সেটা উপরে লিখে দিলাম। তাহলে সেটি বিটা ডিস্ট্রিবিউশন, এবং আমরা পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন নির্ণয় করে দেখলাম সেই পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশনটাও বিটা। সুতরাং এইখানে যে প্রায়রটা আমরা ইউজ করেছি এটাকে আমরা বলছি কনজুগেট প্রায়র। তাহলে প্রায়র ডিস্ট্রিবিউশনের সাথে কনজুগেট প্রায়রের একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? যে আমাদের যদি প্রায়র ডিস্ট্রিবিউশন আর পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন সেম হয়, অর্থাৎ যে প্রায়র ইউজ করছি ওই প্রায়রের জন্য যদি আমার প্রায়র বিলিফটা যদি পোস্টেরিয়র বিলিফের ক্ষেত্রে সেম ডিস্ট্রিবিউশন ডেভেলপ করে, দেন সেই প্রায়রকে আমরা বলি কনজুগেট প্রায়র। এখন আসো মডেল প্যারামিটার থিটার যে পোস্টেরিয়র বেজ এস্টিমেটর, সেই ফর্মুলা আমরা এখানে সেট করে দিলাম। তো এখানে থিটা আর আমার যে পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন, সুতরাং এগেন থিটার এখানে পাওয়ার একটা বাড়লো। তো পাওয়ার বাড়া কমা যাই হোক, জাস্ট আমরা কোফিসিয়েন্টটা রেখে এটাকে নরমালাইজ করব। নরমালাইজ করলে এটার জন্য যে কোফিসিয়েন্ট সেটা লিখে গামা ফাংশনে কনভার্ট করব। গামা ফাংশনে কনভার্ট করলেই কিন্তু আমাদের যে প্রত্যাশিত পোস্টেরিয়র বেজ এস্টিমেটর থিটার জন্য সেটা পেয়ে যাব। একইভাবে এটিও আগের মতোই আমরা করে ফেলতে পারি। দেখো দ্বিতীয়টার মান যেটা আসলো সেটা হলো এইটা। এখানে লক্ষণীয় যে
বিটা ডিস্ট্রিবিউশনের সাথে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের একটা রিলেশন আছে। বিটা ডিস্ট্রিবিউশনের যে মডেল প্যারামিটার থাকে আলফা আর বিটা, এই আলফা আর বিটা যদি 1 হয়, দুটোই আলফা ইজ ইকুয়াল টু 1, বিটা ইজ ইকুয়াল টু 1, তার মানে আলফা ইজ ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে বিটা ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে কনভার্ট হয়ে যায়। কারণ বিটা ডিস্ট্রিবিউশনের সাথে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের আর কোনো পার্থক্য থাকে না যদি বিটা ডিস্ট্রিবিউশনের মডেল প্যারামিটারটা ইউনিট হয়, ভ্যালু যদি সেম হয়। এই যে যদি a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে আমরা এইখান থেকে যে দুটো এস্টিমেটর নির্ণয় করলাম থিটা আর থিটা ইনটু 1 মাইনাস থিটার জন্য, এই মডেল প্যারামিটার জাস্ট এটা সেট করে দাও। আমরা প্রথম যে প্রবলেমটা ইউনিফর্মের জন্য সলভ করেছি, এই দুটো প্রবলেমের রেজাল্ট তখন সেম হয়ে যাবে, কারণ এই মডেল প্যারামিটারের কম্বিনেশনের জন্য বিটা ডিস্ট্রিবিউশন আর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন একই ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা মূলত আজকে কি স্টাডি করলাম? লিস্ট স্কয়ার এস্টিমেশন টেকনিক তোমরা রিগ্রেশনে অলরেডি স্টাডি করেছো, এটা নিয়ে আমরা অত ডিটেইলি স্টাডি করি নাই। আমরা শুধু দেখেছিলাম যে মডেলটাকে কিভাবে সিম্পল ফর্ম এবং ম্যাট্রিক্স নোটেশনে লিখতে হয়, এবং লিস্ট স্কয়ার টেকনিক অ্যাপ্লাই করে কিভাবে নরমাল ইকুয়েশনের মাধ্যমে সিমultaneously সলভ করে মডেল প্যারামিটার এস্টিমেট করতে হয়, সেটা তোমরা আগে স্টাডি করেছো, এটা নিয়ে আমরা আর ডিটেইলি স্টাডি করি নাই। আমরা আজকে যেটা মূলত স্টাডি করেছি সেটা হলো বেসিয়ান এস্টিমেশন। শুরুতে যে কথাগুলো বলেছিলাম যে আমরা এতদিন থার্ড ইয়ার সহ এতদিন যে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সটা স্টাডি করে আসছি অথবা তোমরা স্টাডি করে এসেছো, এই ক্লাসিক্যাল ইনফারেন্সে তোমরা মূলত যেটা দেখে এসছো যে মডেল প্যারামিটার থিটা আননোন ফিক্সড কোয়ান্টিটি, অর্থাৎ এটা একটা আননোন কনস্ট্যান্ট, আননোন ফিক্সড কনস্ট্যান্ট, এবং ডেটাটা র্যান্ডম। বাট রিয়েল লাইফ প্রবলেমে আমরা যেটা ফেস করি সেটা হলো যে মডেল প্যারামিটার থিটা সবসময় ফিক্স থাকে না, এটিও র্যান্ডম আচরণ করে এবং র্যান্ডম ভেরিয়েবল হিসেবে ট্রিট করা যায়। তার মানে মডেল প্যারামিটার থিটার একটা পার্টিকুলার ডিস্ট্রিবিউশন থাকে, যে ডিস্ট্রিবিউশনটা আমাদের শুরুতে অ্যাসিউম করা থাকে অথবা বলা থাকে, যে ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলছি প্রায়োর ডিস্ট্রিবিউশন। এখন এই যে মডেল প্যারামিটার থিটা এর যে র্যান্ডমনেস, এটা ক্লাসিক্যাল ইনফারেন্সের ক্ষেত্রে আমরা স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স প্রক্রিয়ার মধ্যে অ্যাকোমোডেট করতে পারি না। বাট এইটা যদি আমরা বেসিয়ান ইনফারেন্সের কথা চিন্তা করি, তাহলে আমাদের যে মডেল প্যারামিটার থিটার র্যান্ডমনেস সেটা ইনফারেন্স প্রক্রিয়ার মধ্যে অ্যাকোমোডেট করতে পারি। কারণ আমরা কি করতে পারি, বেস থিওরেম অ্যাপ্লাই করে আমাদের যে প্রায়র বিলিফ থিটার সম্বন্ধে, এই প্রায়র বিলিফের আপডেট করতে পারি, প্রবাবিলিটি, এই প্রবাবিলিটি মডেলের আপডেট করতে পারি, যেটাকে আমরা বলছি পোস্টেরিয়র বিলিফ, যেটা আরেকটা নাম হলো পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন। যখন পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশনটা আমরা পেয়ে যাচ্ছি খুব সহজেই, যেহেতু প্রবাবিলিটি মডেলটা আমরা পেয়ে যাচ্ছি, সুতরাং মডেল প্যারামিটার আমরা এস্টিমেট করতে পারবো থ্রু পয়েন্ট এস্টিমেশন অর ইন্টারভাল এস্টিমেশন। এই ক্ষেত্রে বেইজিয়ান ইনফারেন্সের ক্ষেত্রে আমরা যে ইন্টারভাল এস্টিমেশনটা নির্ণয় করবো সেটা আমরা মূলত বলছি ক্রেডিবল ইন্টারভালস। আমরা ক্রেডিবল ইন্টারভালস এইগুলি নিয়ে আর ডিটেল স্টাডি এখানে নাই, তোমরা এগুলো হয়তো ফোর্থ ইয়ারে গিয়ে শিখবা। আমাদের মূলত বেইজিয়ান এস্টিমেশন পর্যন্ত শিখলেই হবে। আমাদের আর দুটো টার্ম এখানে থাকলো, এই দুটো টার্ম ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে শিখায়ে আমরা আরো কিছু টপিক যেটা আছে সেটা এটার সাথে অ্যাড করব। এই যে এই দুটো টেকনিক, পয়েন্ট এস্টিমেশনের পার্সেন্টাইল মেথড আর প্লাগ ইন মেথড, এই দুটো আমরা আগামী ক্লাসে ব্রিফ করব। আর আজকে স্টাডির মধ্যে আমাদের দুটো প্রবলেম ছিল, দুটো প্রবলেমের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রথম প্রবলেমে আমার যে মডেল প্যারামিটার থিটা সেটা প্রায়র ডিস্ট্রিবিউশন যেটা সেটা ছিল ইউনিফর্ম। আমরা থ্রু ইউনিফর্ম পাওয়ার আমাদের যে পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন নির্ণয় করলাম সেটা আমরা পেলাম বিটা ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনটা পাওয়ার পর যেহেতু আমাদের প্রবলেমে বলছিল, প্রবলেমে যেটা নির্ণয় করার কথা ছিল সেটা হলো পোস্টেরিয়র বেজ এস্টিমেটর। তো আমরা জানি যে পোস্টেরিয়র বেজ এস্টিমেটরটা মূলত পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশনের মিন। যদি পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশনটা আমাদের হাতে যখন চলে এসেছে, আমরা খুব সহজেই পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশনের মিন নির্ণয় করতে পারি। এখন ভেরিয়েবলটা বলা ছিল যে একবার বলা ছিল টাউ থিটা সমান থিটা, ভেরিয়েবলটা থিটা, আর দ্বিতীয় টার্মে বলা ছিল আমাদের যে ভেরিয়েবল সেটা থিটা ইনটু 1 মাইনাস থিটা। এখন পরীক্ষা এরকম হতে পারে যে থিটার জায়গায় থিটা স্কয়ার হতে পারে, আবার থিটা ইনটু 1 মাইনাস থিটা, এখানে থিটা স্কয়ার ইনটু 1 মাইনাস থিটা হতে পারে, অথবা থিটা ইনটু 1 মাইনাস থিটা হোল স্কয়ার হতে পারে। যে কোনো অ্যারেঞ্জমেন্টে এটা থাকতে পারে, যে অ্যারেঞ্জমেন্টই থাকুক প্রবলেম একই। এটা খুব বেশি ডিফিকাল্ট না, জাস্ট গামা বিটা ফাংশনে একটু চেঞ্জ আসবে আর রেজাল্টে স্লাইটলি চেঞ্জ আসবে। পাওয়ারে হয়তো যদি আমরা
পাওয়ার বাড়াই দিই, এক এক দুই পাওয়ার যা বাড়াবো সেই পাওয়ারটা শুধু অ্যাডজাস্ট করতে হবে, তাহলে আমাদের প্রত্যাশিত যে সলিউশন সেটা পেয়ে যাব। সেকেন্ড প্রবলেমে আমরা যেটা দেখেছিলাম যে আমাদের প্রায়োর ডিস্ট্রিবিউশনটা ছিল মডেল প্যারামিটার থিটার জন্য বিটা, এবং এইটার যখন পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন নির্ণয় করলাম প্রায়োর টাইমস লাইকলিহুড দিয়ে, সেটা আমরা দেখলাম সেটাও বিটা। অর্থাৎ সেকেন্ড প্রবলেমটা ছিল কনজুগেট প্রায়োরের প্রবলেম, এবং একইভাবে আমরা এখানে যে পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশনটা নির্ণয় করলাম সেই পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশনের যে মিন থিটা এবং থিটা ইন্টু 1 - থিটা, এই দুটোর ক্ষেত্রে আমরা নির্ণয় করলাম এবং দেখলাম যে আমরা পোস্টেরিয়র বেজ এস্টিমেটর খুব সহজেই নির্ণয় করতে পারছি। তো রিলেটেড যে প্রবলেম গুলো আছে আমি আশা করি তোমাদের সামনে আসলে কমপক্ষে পোস্টেরিয়র বেজ এস্টিমেটর কি সেটা তোমরা নির্ণয় করতে পারবা। তো আজকে যে লেকচারটি এখন পর্যন্ত আমরা স্টাডি করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো সমস্যা আছে কি? সমস্যা থাকলে আমাকে একটু বললে আমি সেই জায়গাটা একটু ব্রিফ করবো, আদারওয়াইজ আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি। বুঝতে পেরেছো কিনা? তাহলে ধরে নিচ্ছি কোনো সমস্যা নাই। না তাহলে না আজকে স্যার, এই বুঝতে পেরেছি। পর্যন্তই থাকলো। আমরা নেক্সট ক্লাসে আবার কথা বলবো। নেক্সট ক্লাসটা এমনও হইতে পারে যে যদি ইমার্জেন্সি হয়, মানে আমার একটু কাজ হওয়ার কথা, যদি কাজটা হয় এমনও হইতে পারে যে আগামী বৃহস্পতিবার ক্লাসটা আমাদের মিস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো আবার আমরা পরবর্তী সোমবারে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আর যদি আমি ফ্রি থাকি তাহলে তোমাদের শিডিউল আমি দিয়ে দেবো। তাহলে সবাই ভালো থাকো, সবাই ভালো স্যার থাকো। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। স্যার, এটা আসসালামু আলাইকুম স্যার। এটা কোশ্চেন করতাম স্যার, যদি কিছু মনে না বলো করতেন। বলো বলো। স্যার আমরা যে মিড পরীক্ষা দিয়েছি স্যার, ওইটার কি স্যার পেপার কি স্যার আপনি দেখবেন স্যার? এইটা পেপার তো আমারই দেখার কথা, কেন কি হয়েছে? না না স্যার, এর মানে হচ্ছে আপনার মানে একটু শিওর হইলাম না, কারণ স্যার আমাদের ফাইনাল পরীক্ষা হতে পারে স্যার অক্টোবর মাসে। হ্যাঁ স্যার, আচ্ছা আমাদের যদি স্যার 15-20 দিন আগে যদি মিডের স্যার মার্কটা জানতে পারি, তাহলে স্যার ওই অনুযায়ী প্রিপারেশনটা স্যার আরো মানে এই জন্য আর কি স্যার জিজ্ঞাসা করা। না, আমাদের ইন্টারনাল মার্কটা যদি স্যার হচ্ছে পরীক্ষার 15-20 দিন আগে জানতে পারি, তাহলে স্যার ভালো হয় আমাদের জন্য আর কি একটু। আচ্ছা, এটা আমার কাছে হয়তো খাতা পাঠাবে। খাতা পাঠাইলে তারপরে খাতা দেখলে হয়তো আমি মার্কসটা তোমাদেরকে জানাইতে পারবো। তবে এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। তোমাদের যে ইন্টারনাল মার্কস, তোমাদের ইন্টারনাল মার্কস কত? পরীক্ষা হয়েছে 20 মার্কসের। স্যার টোটাল 40 মার্ক স্যার। টোটাল মিড টার্ম পরীক্ষা কি 40 মার্কসের হয়? স্যার মিড টার্ম আর ক্লাস টেস্ট মিলে আমাদের 25 মার্কের পরীক্ষা হয়েছে, আর 15 স্যার অ্যাটেন্ডেন্স আর অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশন মিলায় স্যার। আচ্ছা, তো ধরে নাও যে 15, যেহেতু অ্যাটেন্ডেন্সটা অনলাইনে, আমি ধরে নিচ্ছি যে মোটামুটি সবাই উপস্থিত আছে। তো 15 তো এখানে অ্যাজ এ গিফট, অ্যাসাইনমেন্ট আর অ্যাসাইনমেন্ট দুইটা যেটা দেবো তোমরা সলভ করে নিশ্চয়ই জমা দেবা। তো অ্যাসাইনমেন্ট আর অ্যাটেন্ডেন্সের যে 15, সেই 15 তো হয়েই যাচ্ছে। আর ইন কোর্সের যে পরীক্ষা হয়, ইন কোর্সের যে 25 মার্কসের পরীক্ষা দিয়েছো, আমি আশা করি যে প্রশ্ন হয়েছে 15 এর নিচে কারো পাওয়ার কথা নয়। তো 15 যদি হয়, 15 30 তো হয়ে গেল, 40-তে তো ধরেই নেওয়া যায় যে 30 পাওয়া যাবে। পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা যদি ভালো হয় সেক্ষেত্রে হয়তো 35, 36, 37 পর্যন্ত হতে পারে। এটা দেখতে হবে, না দেখে বলা মুশকিল। জি স্যার। তবে এটা নিয়ে টেনশনের কিছু নাই। আমি তোমাদেরকে এতটুকু বলছি, ইন কোর্সের মার্কসটা যিনি পড়াচ্ছেন ওনার হাতে থাকে। এইখানে যদি এমন হয় যে দুই একজনের খারাপ হচ্ছে, আমি অ্যাডজাস্ট করবো, এটা নিয়ে তোমাদের টেনশনের কিছু নাই। তোমরা ফাইনালের প্রিপারেশন নাও, ধরেই নাও পরীক্ষা ভালো হয়েছে, মার্কস ভালো হবে, এইটা ধরে নিয়েই তোমরা স্টাডি করো ফাইনালের জন্য। ইন কোর্সে খারাপ হওয়ার সুযোগ নাই। ইন কোর্সের সব মার্কসই তো ইন কোর্স যিনি কন্ট্যাক্ট করছেন তার হাতেই থাকে, এইটা নিয়ে টেনশনের কিছু নাই। এটা ভালোই হবে আশা করছি। তো ভালো থাকো সবাই, নেক্সট ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।